আচ্ছা দেখো, গতদিন আমরা এইখানে যে ইকুয়েশনটা দেখতেছো, বেসিক ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ওয়ান ডাইমেনশনাল কনসলিডেশন থিওরি, ডেল ইউ বাই ডেল টি সিবি ডেল স্কোয়ার ইউ বাই ডেল জেড স্কোয়ার, এটাই হচ্ছে টারজাগিস ওয়ান ডাইমেনশনাল কনসলিডেশন থিওরি ইকুয়েশন। এটা আমরা গতদিন কিভাবে ডেরাইভ করছি সেটা দেখিয়েছিলাম। আজকে আমরা দেখবো এটা সলিউশন, এটা কিভাবে সলভ করে। এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অর্ডার কত, টু, ডিগ্রি হচ্ছে টু। এবং এইখানে যখন এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকে তখন এইগুলো সলভ করতে হলে তোমরা ম্যাথমেটিক্সে পড়ে আসছো যে কিছু বাউন্ডারি কন্ডিশন, নন বাউন্ডারি কন্ডিশন। এখন এখানে তিনটা বাউন্ডারি কন্ডিশন নোন আছে। একটা হচ্ছে জেড সমান জিরো, আরেকটা হলো জেড সমান টু এইচ ডিআর, আরেকটা হচ্ছে টি সমান জিরো। এখন দেখো, এই যে জেড জিরো হচ্ছে এই পয়েন্টে, দেখছো এই সারফেসে, বটম সারফেসে জেড জিরোতে এখানে পানির কোনো প্রেশার নাই, এই জন্য ইউ হচ্ছে জিরো। এটা হলো একটা বাউন্ডারি কন্ডিশন জানা। আবার জেড যখন টুয়াইস ডিআর অর্থাৎ এই উপরের সারফেসে, তখনও কি পুরোটা প্রেশার জিরো, যেহেতু বালি আছে। তাহলে এইখানে কি হবে, জেড সমান টু এইচ ডিআর, তাহলে ইউ জিরো। এগুলো দুইটা নন কন্ডিশন। আরেকটা হচ্ছে যখন টি সমান জিরো, অর্থাৎ যখন ইনিশিয়াল অবস্থায় ছিল, ডেল সিগমা দেওয়া হয় নাই, তখন ইউ হচ্ছে ইউ জিরো, অর্থাৎ পোর ওয়াটার প্রেশারটাকে আমরা ডিনোট করবো ইউ জিরো। সেটা কিসের জন্য আসবে, এই যে প্লের উপরে এইটুকু যে ওভারবার্ডেন আছে বালি এবং পানি, এই ওভারবার্ডেন প্রেশারের জন্য যে পোর ওয়াটার প্রেশার সেটা হচ্ছে ইউ জিরো। এটা হলো ইনিশিয়াল পোর ওয়াটার প্রেশার। আর যখনই তুমি ডেল সিগমা দিবা তখনই হবে এখানে ইনক্রিজ ইন পোর ওয়াটার প্রেশার বাড়বে। এই বাউন্ডারি কন্ডিশন যদি তুমি অ্যাপ্লাই করো কোথায়, এই যে এই টু ডিগ্রি ইকুয়েশনে, তাহলে এটা সলভ হবে। প্রসিডিউর আমরা দেখতেছি না, আমরা সলিউশনটা সরাসরি আমাদের কিভাবে আসতেছে ম্যাথমেটিক্স দেখার দরকার নাই, এটা তোমরা পড়ে আসছো, এটা তোমাদের এখানেও করার দরকার নেই। এখানে আমরা সলিউশনটা হচ্ছে এটা, যে ইউ ইজ ইকুয়াল টু দিস, এটা একটা একটা ইকুয়েশন আছে এখানে, এখান থেকে টু ইউ জিরো বাই এম সাইন এম জেড বাই ডি ডিএইচ জিরো। একটু আমি একটা ফোন ধরে দেখতে, একটু হোল্ড করো। ওদের আমি একটু ক্লাসে আছি। শোনা যায় এখন? জি স্যার, হ্যালো। জি স্যার। আচ্ছা দেখো, আমার একটা হঠাৎ কল আসছিল এই জন্য আচ্ছা দেখো, এখন এই হলো সলিউশন। সলিউশনটা কি, ইউ ইউ মানে পোর ওয়াটার প্রেশার, এটাই আমাদের জানার দরকার। সময়ের সাথে সাথে এটা কিরকম চেঞ্জ হচ্ছে, এবং এটা রাইট সাইডে একটা কমপ্লেক্স ইকুয়েশন আছে। এবং এটা কিভাবে, এটা ইউ জিরো হচ্ছে কি, ইউ জিরো হচ্ছে ইউ জি জিরো, স্যার। আচ্ছা দাঁড়াও এক মিনিট। হ্যাঁ, ইউ জিরোটা হচ্ছে এখানে বলা আছে যে এই এই ইকুয়েশনটাতে ইউ ইজ ইকুয়াল টু, এই যে একটা বড় ইকুয়েশন আছে, এখানে এমটা হচ্ছে 5/2 × 2m+1, আর এই ছোট এমটা হলো ইন্টিজার। ইন্টিজার মানে 1 2 3 4 5 6 নাম্বার, যে নাম্বারগুলো আছে সেটা হচ্ছে ছোট এম। ঠিক আছে, ইউ জিরো হচ্ছে ইনিশিয়াল অ্যাক্সিস পোর ওয়াটার প্রেশার। আর এখানে টিবি একটা আছে, টিবিটা হচ্ছে সিবিটি বাই এইচ ডি স্কোয়ার। এটা হচ্ছে মেইন জিনিস, এখানে টাইম ফ্যাক্টর, এটা মুখস্থ রাখতে হবে। টিবি সমান সিবিটি বাই এইচ ডি স্কোয়ার। এখানে দেখো বাকি ভ্যালুগুলি যদি তুমি ইউ জিরো বসাও, এম বসাও, টিবি বসাও, তাহলে ইউ পেয়ে যাবে। ঠিক আছে, এখন এই সলিউশনটা গ্রাফিক্যালি আমরা দেখব। এর আগে আমাদের এখান থেকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে টাইম ফ্যাক্টর কি, টিবি, টিবি ইজ ইকুয়াল টু সিবি, সিবি হলো কোএফিসিয়েন্ট অফ কনসলিডেশন, গত ক্লাসে আমরা পড়ছি। এইচ ডি আর হচ্ছে ড্রেনেজ পাথের যে ডিস্টেন্স, এবং আর টি হচ্ছে টাইম। তাহলে এইটাকে বলে টাইম ফ্যাক্টর।
নেক্সট দেখো, এই যে সলিউশন তুমি যেটা দেখলা, এই যে এই সলিউশন ইউ ইজ ইকুয়াল টু রাইট সাইডে সামেশন m0 থেকে m, এবং সাম কিছু টার্ম আছে, এটা যদি গ্রাফিক্যালি তুমি শো করো তাহলে এই ফিগারে দেখবে, যে এখানে যেটা আছে দেখো ফিগার 7.18, এইটা যদি আর একটু বড় করে দেখ, এখানে লেখো কি বলা আছে, যে বিকজ কনসলিডেশন প্রগ্রেস বাই ডিসিপিশন এক্সেস পোর ওয়াটার প্রেসার, মানে কি কনসলিডেশনটা হতে থাকবে। এই যে তুমি ডেল সিগমা দেওয়াতে, এখানে ডেল সিগমা দেওয়াতে দেখো, এইখানে যে ডেল সিগমা দেওয়াতে কি হবে, প্রথমেই আমরা স্প্রিং অ্যানালজিতে বলছি, প্রথম যতটুকু ডেল সিগমা দিবে সব পানি নিয়ে নিবে, তারপর আস্তে আস্তে পানি কি করবে, তার প্রেসার কমতে থাকবে। এমন যত কাছের কাছের গুলি তাড়াতাড়ি যাবে, এগুলি যেতে সময় লাগবে। সেই জিনিসটা এখানে তোমাকে দেখাচ্ছে, যে বিকজ অফ কনসলিডেশন প্রগ্রেস বাই ডিস্ট্রিবিউশন অফ এক্সেস পোর ওয়াটার প্রেসার, মানে পানি বের হয়ে গেলে ভয়েড থেকে কনসলিডেশন হবে, অর্থাৎ এটা বসে যাবে। তাহলে দ্য ডিগ্রি অফ কনসলিডেশন তখন মিন করবে কিভাবে, যে কতটুকু পানি কনসলিডেশন হয়েছে, সেটা হচ্ছে ওই যে পোর ওয়াটার প্রেসার কতটুকু কমছে তার উপর নির্ভর করবে। অর্থাৎ ডিগ্রি অফ কনসলিডেশন ইউজ ইজ ইকুয়াল টু ইউ জিরো হলো ইনিশিয়াল পোর ওয়াটার প্রেসার মাইনাস uz ডিভাইডেড বাই u0, এটাই হচ্ছে তোমার ডিগ্রি অফ কনসলিডেশন। uz হচ্ছে তোমার ওই জেড ডেপথে যতটুকু তোমার পোর প্রেসার পাচ্ছ সেটা। এখন এই জিনিসটাই দেখো, বড় আকারে দেখলে তুমি এখানে দেখবে, এটা তোমাকে বুঝতে হবে। এই জিনিস একটু বুঝে, একটু মন দিয়ে এইখানে দেখো বাম পাশে অর্ডিনেট আছে জেড বাই এইচ ডিআর, আর নিচে আছে ডিগ্রি অফ কনসলিডেশন ইউজেড। আর এইখানে যেগুলো কার্ভগুলি দেখতেছো, এই যে কার্ভগুলো দেখো, এই কার্ভগুলো কি, এই যে টিবির ভ্যালু 0.01, 0.02, 0.03, 0.4, 0.5, 0.6, 0.7, এরকম 0.9, আর এটা হলো টিবি 0, আর লাস্টের হচ্ছে টিবি 1। ঠিক আছে, তাহলে এইখানে দেখো, আর এই যে এক্স অর্ডিনেটটা হচ্ছে ডিগ্রি অফ কনসলিডেশন, আর ওয়াই কোঅর্ডিনেটটা হচ্ছে জেড বাই এইচ ডিআর, অর্থাৎ এইখানে যে ডিস্টেন্সটা দেখতেছো, এই যে 0.5, 1, 1.52, এটা এই পুরোটুকু কি, এই পুরোটুকু হচ্ছে তোমার ক্লে লেয়ারের থিকনেস, মানে পানিটা তো কোথাতেই বাইর হবে, ক্লে লেয়ার থেকে বের হবে। ক্লে লেয়ার থিকনেস যদি ডাবল থিকনেস হয় তখন কত, এটা 2HDR। জেড সমান এই যে যেখানে 1 আছে, সেই পয়েন্টটা কোন পয়েন্টটা, সেই পয়েন্টটা হচ্ছে ক্লে লেয়ারের মধ্যেখানে, এখানে আমি অরিজিন ধরছি এই জায়গায় 0, আর এই 1 এ হচ্ছে আমার জেডটা হলো HDR, জেড সমান HDR বসালে এই জায়গার ভ্যালু হবে 1। আবার জেড সমান এই পয়েন্ট একদম টপে হলো 2HDR, কারণ 2HDR বসালে এই রেশিওর ভ্যালুটা হবে 2। তাহলে এই পুরোটুকু হচ্ছে ক্লে লেয়ার। তাহলে এটা হলো যেখানে 1 আছে, এটা হলো ক্লে লেয়ারের মিডল পোর্শন, যেখানে 2 আছে সেটা হলো ক্লে লেয়ারের টপ, যেখানে 0 আছে সেটা হলো ক্লে লেয়ারের বটম। এখন আসো, যে এই যে সলিউশনটা, এটা হচ্ছে ডিগ্রি অফ কনসলিডেশন, অর্থাৎ পানি কতটুকু বের হয়ে যাচ্ছে। ধর আমরা যখন যদি টিবি সমান 1, একটা প্রথমটা যদি কনসিডার করি, টিবি সমান 1 হতে হলে তোমার সিবির ভ্যালু জানা থাকতে হবে, ড্রেনেজ পাথের ভ্যালু জানা থাকবে, টাইমের ভ্যালু জানা থাকতে হবে। তখন ওইটা পেড করলে তুমি কি পাবে দেখো, ওই যে তোমার সব সময় তোমার সারফেসে কি, সারফেসে কোনো পোরাটার প্রেসার আছে, টপ সারফেস এবং বটম সারফেসে পানি কি সব সময় বের হয়ে যাবে, এখানে পানি 100% বেড়ে গেছে, অর্থাৎ পোরাটার প্রেসার, এবং উপরেও 100% বেড়ে গেছে। কিন্তু সবচেয়ে কম পানি বের হবে কোথায়, এই মিডলে, কারণ এর ডিস্টেন্স ট্রাভেল করতে হয় এইটুকু, তারপরে যদি এইখানে যাও এই এই পার্টিকেল ট্রাভেল করবে এইটুকু, এই পার্টিকেল ট্রাভেল করবে এইটুকু, এটা করবে এইটুকু, এটা করবে এইটুকু, তদ্রুপ উপর একই রকম। যার জন্য কি হবে,
এদের পানি প্রেসার থেকে যাবে। তাহলে এই পানি প্রেসার থেকে যাবে, তাহলে এই যদি তুমি যদি 0.1 ধরো, তাহলে তোমার ডিগ্রি অফ কনসলিডেশন দেখো মিডল পোর্শনে হবে এইটুকু। এই যে এখান থেকে আমি যদি এই এক্সিস বরাবর টেনে আনি, তাহলে কত হবে? 0.05, অর্থাৎ 5% কনসলিডেশন হবে। কিন্তু তুমি যদি এইখানে যাও একদম এন্ডে, এটা কি 100%, মানে পানি বের হয়ে গেছে। আর যদি তুমি এই ডেপথে আসো, যেমন আমরা ধরো ধরো সার্টেন এই ডেপথে তোমার তখন টিভি যদি 1 হয়, টিভির ভ্যালু বের করতে, টিভি 1 হলে তখন তোমার কনসলিডেশনটা কত হবে? ইউ জেড হবে এই ভ্যালু, অর্থাৎ 0.27 যদি ধরি, তাহলে 27% পানি বের হয়ে যাচ্ছে, কিন্তু বাকি পানিটা থেকে যাচ্ছে এই লোডে। কথা বুঝছো? তাহলে এবার যদি যত তোমার টিভি বাড়বে, টিভি বাড়া মানে কি টাইম বাড়তেছে, টিভির ইকুয়েশন কি ছিল? সিবি বাই এইচ, সিবি টি বাই এইচ ডি স্কয়ার তো ফিক্সড, একটা প্লে লেয়ারের জন্য ফিক্সড। আর সিবিটাও ওই একই সোয়ালের জন্য একটাই ভ্যালু, শুধু টি বাড়লে কি হচ্ছে? টিভি বাড়বে, অর্থাৎ তুমি বুঝতেছো সময় যত বাড়তে থাকবে পানি তত কি হতে হবে? বের বের হয়ে যাবে। যখন পানি বের হয়ে যাবে, পানি প্রেসার কমতে থাকবে। এই জন্য যখন দেখো টিভি সমান 0.9, তখন তোমার কিন্তু এই যে কনসলিডেশন কিন্তু প্রায় কত পার্সেন্ট হয়ে গেছে? 8% মতন হয়ে যাবে। সুতরাং সময়ের সাথে সাথে আমরা যখন সময় 100% হবে, তাহলে পুরোটুকুই পানি চলে যাবে, প্রেসারটা কোথায় চলে যাবে? সয়েল এফেক্টিভ স্ট্রেস হিসেবে চলে যাবে। তাহলে এই ফিগারটা একটু বুঝতে হবে, এটা জাস্ট বোঝার ব্যাপার। পরীক্ষায় আসলে এইখান থেকে তুমি কি করতে পারবা? তুমি যে কোনো অর্ডিনেট ইউজ করে, মানে যে কোন ডেপথে জানো, ওই ডেপথে যদি ডিগ্রি অফ কনসিডারেশন বের করতে চাও, তাহলে জেড এর ভ্যালুটা এখানে বসাবা। বসাইলে এইচ জেড বাই এইচ ডি এর ভ্যালু পাবে। করসপন্ডিং টিভিতে যাবা, যে তার করসপন্ডিং ইউজেড পালে তুমি পেয়ে যাবা যেটা কতটুকু কি কনসলিডেশন হলো। ঠিক আছে? তাহলে এটা গ্রাফ থেকেও পাওয়া যায়, হ্যাঁ গ্রাফ থেকেও পাওয়া যেতে পারে। আর না হলে তোমাকে এইখানে দেখো একদম নিচে, আহ, এই যে এখানে দুইটা ইকুয়েশন আছে, এটা একটু মুখস্থ রাখতে হবে। যে টিভি টিভির ভ্যালু বের করা, এটা হলো টিভি ভ্যালু করা আছে। এর আগে আমরা একটু উপরের দিকে যাই। এইখানে যেটা আছে যে অ্যাভারেজ ডিগ্রি অফ কনসলিডেশন, ইউ হচ্ছে অ্যাভারেজ ডিগ্রি অফ কনসলিডেশন, হচ্ছে টোটাল সেটেলমেন্ট ডিভাইডেড বাই সেটেলমেন্ট ডিউ টু প্রাইমারি কনসলিডেশন। যেমন লেয়ারের এগুলি তোমার দরকার নাই, তুমি শুধু ওইটুকু মনে হবে যে ওই কার্ভ থেকে কিভাবে তুমি ইউ বের করতে পারো, অথবা ইউ থেকেও কি করতে পারবা? টিভি বের করতে পারবা। টিভি বের করার উপায় হলো সিভি টি বাই এইচ ডি স্কয়ার সূত্র থেকে, অথবা আমি যদি জানি যে অ্যাভারেজ ডিগ্রি অফ কনসিডারেশন আমি যদি বলি 50%, তাহলে সেটা কোন রেঞ্জে? এই যে এখানে 0 থেকে 60%, তখন টিভির ভ্যালু বের করার ইকুয়েশন হচ্ছে এখানে ইউ 5/4, এখানে 50 লেখে, লেলে যে ভ্যালুটা আসবে সেটা টিভি হয়ে যাবে। আবার যদি 60 থেকে বেশি হয়, তাহলে এই ইকুয়েশন ইউজ করবে। এটা কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষায় অঙ্ক আসে ইউ পার্সেন্টেজ দিয়ে টিভির ভ্যালু দেওয়া থাকে না। তাহলে না থাকলে তুমি কি করবা? এই সূত্র ইউজ করে বের করে নিবে। এরপরে আসো, অথবা তোমাকে এই টেবিল দেওয়া থাকতে পারে যে ইউ দেওয়া আছে, এদিকে দেখো ইউ দেওয়া আছে, পাশাপাশি কি দেওয়া আছে? টিভির ভ্যালু দেওয়া আছে। এই টেবিল থেকে তুমি বের করতে পারো। এই টেবিলটা কোথা থেকে আসছে? এই টেবিলটা আসছে এই যে আগের স্লাইডে এই ভ্যালু গুলো আছে না, নিচে একদম নিচে আমি যেটা দেখালাম, এটা বসিয়ে বসিয়ে এটা ওরা নিয়ে আসে। তাহলে ওইকে আমরা সাধারণত ওই টেবিল দেওয়া হয় না, তুমি শুধু ওই ইকুয়েশনটা মনে রাখবে। এখানে এখানে দেখো পাশে একটা ফিগার দেখো, পাশে এখানে একটা ফিগার আছে, এখানে একটা আছে, এই একটা আছে।
আমরা এতক্ষণ যা আলাপ করছি সেটা হলো প্রথম ফিগারটা, অর্থাৎ কি তোমার ড্রেনেজ পাথের লেন্থ হবে টুয়াইস এইচ এইচ ডি আর, অর্থাৎ টু ওয়ে, উপরে নিচে যদি বালি থাকে। আর যদি উপরে বালি থাকে, সেকেন্ডটা উপরে যদি বালি থাকে, তাহলে পানিটা কোন দিক থেকে উঠবে, নিচ থেকে উপরে উঠবে, কেমন? এবং এই জন্য তখন এইচ ডিআর হচ্ছে পুরোটুকু ক্লে লেয়ারের থিকনেস, এটাকে তখন বলে সিঙ্গেল ড্রেনেজ। এটা হচ্ছে ডাবল ড্রেনেজ, উপরটা হলো ডাবল ড্রেনেজ, এটা হলো সিঙ্গেল ড্রেনেজ। এখানে পানিটা উপরের দিকে যাচ্ছে, এটাও সিঙ্গেল ড্রেনেজ। এখানে যদি বালি থাকে, এখানে রক থাকে, তাহলে পানিটা নিচের দিকে যাবে এবং এক ডিরেকশন, এবং তখনও এই তোমার এইচডিআর হবে পুরোটা লেন্থ। অর্থাৎ সিঙ্গেল ড্রেনেজ যখনই হবে, অর্থাৎ একদিকে যখন পানি যাবে, তখন এইচডিআর এর ভ্যালু ধরবো, টিবি ক্যালকুলেশনের ক্ষেত্রে এইচডিআর এর ভ্যালু ধরবো ফুল থিকনেস অফ লেয়ার। আর যদি বলা হয় ডাবল ড্রেনেজ অথবা উভয় দিকে স্যান্ড লেয়ার আছে, তাহলে আমরা এইচডিআর ধরবো হাফ অফ ক্লে লেয়ার থিকনেস। অর্থাৎ ক্লে লেয়ার যদি 10 ফিট থাকে, তাহলে এইচডিআর হবে ডাবল ড্রেনেজের ক্ষেত্রে 5 ফিট, আর সিঙ্গেল ড্রেনেজের ক্ষেত্রে হবে 10 ফিট। বোঝা গেছে এই জিনিসটা? জি স্যার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা তোমার ইয়েতে লাগে, অঙ্ক যখন করবে তখন এগুলি লাগবে। স্যার ডাবল রেঞ্জের ক্ষেত্রে 2 SDR বলছিলেন না স্যার? হ্যাঁ, ডাবল রেঞ্জের 2 গুণ হবে বলছিলেন না স্যার একটু আগে? এই যে ডাবল ড্রেনেজ যদি হয়, তখন এইচডিআর এর ভ্যালু কি হবে, থিকনেস এর অর্ধেক না? এখানে 2 SDR সমান কি এইচ, ক্লে লেয়ার থিকনেস কোনটা, এটা না পুরো এখান থেকে এটুকু ক্লে লেয়ার থিকনেস না? হ্যাঁ, ও আচ্ছা, জি স্যার বুঝতে পারছি। 2 SDR সমান এইচ, তাহলে এইচডিআর সমান কত হবে, H/2। আর এখানে এইচডিআর সমান এইচ, পুরোটুকুই হবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তারপরে আসো, এখন আসো, এই যে আমরা যেটা দেখালাম একটু আগে, এই যে এই ছবিতে এটা যেটা দেখালাম, সেটাই এখানে দেখানো আছে। দেখো, এই যে time rate of consolidation, difference between average degree of consolidation and mid plane degree of consolidation। আমরা যেটা এতক্ষণ দেখালাম তোমাকে, সেটা হচ্ছে এই যে এই জিনিসটা, এই যে বাঁকা কাপটা দেখতেছো না, কেমন? এটা হচ্ছে যে কোনো সময় তোমার ডিগ্রি অফ কনসলিডেশন টিবি ভ্যালুর উপর নির্ভর করছে। তাহলে এখন এটা যদি অ্যাভারেজ ধরো, তাহলে অ্যাভারেজ ডিগ্রি অফ কনসলিডেশন হবে এইভাবে মার্ক। আর মিড প্লেনের ডিগ্রি অফ কনসলিডেশন এটা তোমাকে একটু আগে আমি দেখাচ্ছি, যেটা কতটুকু মিড প্লেন হচ্ছে, এতটুকু ডিগ্রি হচ্ছে, অন্য প্লেন কি সেই অনুপাতে হবে। আর যদি অ্যাভারেজ ধরো, তাহলে এই পুরোটুকুকে হাফ করে এখান দিয়ে নিয়ে আসতে হবে। এইগুলো জাস্ট দেখানো, এটা তোমার বোঝার জন্য লাগবে, অঙ্কের জন্য লাগবে না। এখন আসো, এটা ইম্পর্টেন্ট, পরীক্ষাও আসে, যে আমরা এই যে কোএফিসিয়েন্ট অফ কনসলিডেশন সিবি, এটা ভ্যালু কিভাবে বের করব? এই কোএফিসিয়েন্ট অফ কনসলিডেশন সাধারণত লিকুইড লিমিট, লিকুইড লিমিট কোর্স তোমরা নিশ্চয়ই না পড়লেও আস্তে আস্তে পড়া যাবে। লিকুইড লিমিট যদি বাড়ে, তাহলে সিবির ভ্যালু কমতে থাকে। এগুলো আমরা পরে দেখতে পারবো, তুমি ইচ্ছে করলে নিয়ে বিভিন্ন সয়েল নিলা, সয়েলের লিকুইড লিমিট বিভিন্ন হবে, তুমি কনসেন্ট্রেশন টেস্ট করে সিবি ভ্যালু বের করবা, তার মধ্যে একটা রিলেশন দেখতে পারবে যে কি ধরনের। ঠিক আছে, এখন আসো আমরা কোএফিসিয়েন্ট অফ কনসলিডেশন অর্থাৎ সিবি ভ্যালু কিভাবে বের করব। কয়েকটা পদ্ধতি আছে, একটা হচ্ছে এখানে দেখো, একটা হলো লগারিদম অফ টাইম মেথড, আরেকটা হচ্ছে স্কয়ার রুট অফ টাইম মেথড, আরেকটা হচ্ছে তোমার এই যে রেক্টেঙ্গুলার হাইপারবোলা মেথড, আর একটা হচ্ছে আর্লি স্টেজ লগ থ্রি মেথড। 4টা মেথড আছে, 4টা মেথডে তোমাদের বিএম দাসের বইতে আছে। আমরা এখন প্রথম মেথডটাতে যাই, লগারিদম অফ টাইম মেথড। আমি একটু এক্সপ্লেন করি, তারপরে জিজ্ঞেস করবো, যদি না বুঝো বলবো। দেখো এইখানে
আমরা একটা কার্ভ প্লট করবে, কার্ভ প্লট করতে হলে তোমাকে কি করতে হবে, টেস্টটা কি টেস্ট, কনসলিডেশন টেস্ট। কনসলিডেশন টেস্টে আমরা কি করি, একটা লোড দিই, একটা লোড দিয়ে 24 ঘন্টা রাখি, আবার পরবর্তী 24 ঘন্টা পরে আবার একটা লোড দিয়ে ডাবল, আবার 24 ঘন্টা, এরকম দিন আমরা লোডিং দিই, 3 দিন আনলোডিং। এভাবে প্রথম দিন যে লোডটা দিব সেই লোডটা আমরা 24 ঘন্টা রাখি। লোডটা দেওয়ার পরে 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, 4 মিনিট, 8 মিনিট, 16 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা, 8 ঘন্টা, 24 ঘন্টা, এইভাবে আমরা একটা রিডিং। প্রথম রিডিং দিয়ে ঘন নেওয়া হচ্ছে কারণ তখন ডিফরমেশনটা খুব তাড়াতাড়ি হয়, আর যত দেরিতে যায় আস্তে আস্তে ডিফরমেশনটা কমে আসে। তাহলে আমি যখন একটা লোড দিলাম, সে স্যাম্পল রেডি করে একটা লোড দিলাম 50 kPa, তখন আমার বিভিন্ন সময়ে যে রেকর্ড হবে ডিফরমেশন, সেই ডিফরমেশনটা আমি ডায়াল গজ থেকে নোট করব, কেমন, আর টাইমটা তো আমি জানি কখন কোন সময় কত, ওই ডিফরমেশন ভার্সাস টাইম, ডিফরমেশন ভার্সাস টাইম আমি এখানে একটা প্লট করবো, এই যে দেখো, এই যে একটা প্লট, এই প্লটটা কি, ডিফরমেশন ভার্সাস টাইম। ডিফরমেশনটা আমরা এইখানে অ্যারো দিয়ে দেখাচ্ছি যে নিচের দিকে ইনক্রিজিং, তাহলে কার্ভটা আবার উল্টো হয়ে যাবে, যাকে ওরা যেভাবে দেখাচ্ছে, আর টাইমটা হবে লগ স্কোয়ার, তাহলে এটা হচ্ছে সেমি লগ পেপারে প্লট করতে হবে। প্লট করার পর আমরা এই ধরনের একটা কার্ভ পাবো, এই যে ডার্ক একটা কার্ভ দেখতেছো, বি সি এফ, এই যে এই কার্ভটা পাবা, যে এটা পুরোটুকু এইভাবে, এইভাবে আসলো এই কার্ভটা। এখন এই কার্ভ, আমার প্রথম কাজ হবে এই কার্ভটা ড্র করা, তারপরে এই কার্ভ থেকে আমরা এই মেথডে ইউজ করবো, যে লগারিদম অফ টাইম মেথড। আরো আরো একটা মেথড আছে, সেটা এটা ইউজ করে করা যাবে। আগে আমরা এটা দেখি। এখানে বলছে প্রথম পদক্ষেপ হলো এক্সটেন্ড দ্য স্ট্রেট লাইন পোর্শন অফ দ্য প্রাইমারি and secondary consideration to intersect at point A, and point A corresponding to 100%, অর্থাৎ ডিফরমেশন at 100% প্রাইমারি কনসিডারেশন। গত ক্লাসে আমরা দেখাইছিলাম এই যে কার্ভটা, এটার একটা স্ট্রেট ট্যানজেন্ট আনবো আর এটার একটা স্ট্রেট ট্যানজেন্ট আনবো, এটার করসপন্ডিং যে পয়েন্ট, আমরা ওইখানে ই ছিল তখন আমরা একে বলছিলাম ইপি, এখন এটা হলো ডিফরমেশন, এই জন্য এই পয়েন্টটাকে ধরা হচ্ছে D100। এই পয়েন্টটা আমরা লোকেট করবো এ করার পরে এই দুইটা ট্যানজেন্টে ইন্টারসেক্ট থেকে পাবো, তারপরে এরকম একটা লাইন টানবো, হরিজন্টাল লাইন, সেটা ওয়াই অ্যাক্সিস কে যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেটা হচ্ছে D100, এটা পেয়ে গেলাম। নেক্সট কাজ হচ্ছে the initial curve portion of the deformation plot versus log is approximated to be a parabola on a natural scale. Select time t1 and t2 on the curve portion such that t2 is 4 t1. Let the difference of the specimen deformation between t2 and t1 is equal to x. অর্থাৎ এইখানে যে প্যারাবোলার মতন ধরে নিচ্ছে, স্টেট এই যে পোর্শনটুকু ইনিশিয়াল কম্প্রেশন জোন, এই জন্য তুমি দুইটা মানে যেখানে স্টিপ হয়েছে সেই জায়গা না, স্টিপের উপরে যেখানে একটু কম্প্রেশনটা কম, ইনিশিয়াল কম, সেই জায়গায় দুইটা টাইম সিলেক্ট করবে, একটা হলো t1 আর একটা হচ্ছে t2। t2টাও এমন ভাবে সিলেক্ট করবা t2 ইজ ইকুয়াল টু 4 t1, ঠিক আছে। করার পরে তুমি দুইটা ভার্টিক্যাল লাইন টানবা, t1টা তোমার কার্ভ পয়েন্টে ইন্টারসেক্ট করবে, t2টা করলো সি পয়েন্টে ইন্টারসেক্ট। এই যে এখন বি আর সি যে ডিফারেন্স, সেটাকে আমরা ধরলাম এক্স, ভার্টিক্যাল ডিসটেন্স। তখন এই এক্স এর সমান করে তুমি এখানে একটা প্যারালাল লাইন টানবা, সেটা হচ্ছে ডিই, মানে এখানে এক্স, এই পয়েন্ট থেকে এক্স ডিস্টেন্সে একটা প্যারালাল লাইন টানবা ডিই, সেটা তোমার ওয়াই অর্ডিনেটকে যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেটা হচ্ছে তোমার D0। তাহলে আমরা D0 আর D100 পেলাম। এখন D0 কার্ভ থেকে আমি জানি ভ্যালু, D100 ও কার্ভ থেকে প্লট থেকে জানি, তাহলে D0 মাইনাস D100 ডিভাইডেড বাই 2, এটা করলে আমি একটা ভ্যালু পাবো, সেই ভ্যালুটা উপরে D0 থেকে আমি নিচে আইসা সেই ভ্যালুটা কার্ভে ইন্টারসেক্ট করব এবং সেই বরাবর আমি
যে ভ্যালুটা পাবো তাহলে সেটা হচ্ছে D50, কেমন? এবং এই D50 এর করসপন্ডিং এইটা করলে আমরা D50 পাবো হরাইজন্টাল, এবং এই D50 এর করসপন্ডিং যে টাইমটা এখানে, এটাই হলো আমার আসল জিনিস, এটা বের করতে বলে হলো T50। তাহলে আমার এই কার্ভ থেকে আমাকে কি বের করতে হবে? T50 বের করতে হবে। T50 বের করার পর বাকি কাজ ইজি। দেখো, T50 বের করার পর বাকি কাজ সোজা, সেটা হচ্ছে এই যে এখানে আমি T50 বের করে ফেলবো। তাহলে আমার সূত্র জানি আমরা, টিবি সমান, আমরা জানি কি টিবি সমান সিবি T/H/d²। এখন আমার ওই টিবি জায়গায় হবে T50 আর সিবি T50/H/d²। আর এই T50টা আমরা একটু আগে যে ইকুয়েশন দেখাইছিলাম তোমাকে, সেখান থেকে পাবা u = <60% হলে যে ভ্যালু, সেখান থেকে টিবি ভ্যালু আসবে 0.197, মানে u সমান 50% বসা। তাহলে এটা আমি জানি, এই যে ভ্যালুটা আমি জানি কোনটা। সরি, আমি একটু স্কিপ করে রাখো, এটা একটু এইখানে এই যে টিবি 0.197, এটা ইউ 50% হলে এটা হবে। এই যে একটু আগে আমরা যে ইকুয়েশন দেখাইছি সেখানে বসালে এটা চলবে। তাহলে এই ভ্যালু পেলাম। যেহেতু এটা T50, তাহলে এখানে টাইমটাও T50 হবে, CB/H/d²। তাহলে এখন সিবি সমান কি হবে? সিবি সমান হবে 0.197 H/d²/T50। H/d² আমি কোথা থেকে পাবো? এই যে এখানে প্লট, এখান থেকে পাবো T50। আর H/d² তো আমি জানি, H/d² হবে আমার কত? যদি ডাবল ড্রেনেজ হয় তাহলে ক্লে লেয়ারে হাফ থিকনেস, আর যদি সিঙ্গেল ড্রেনেজ হয় তাহলে ক্লে লেয়ারের থিকনেস যা, H তা। তাহলে এইখান থেকে আমি সিবির ভ্যালু পাবো। এটাকে বলা হয় লগারিদম অফ টাইম মেথড। এই মেথডে আমরা কি করতে পারতেছি? সিবির ভ্যালু বের করতে পারতেছি কিভাবে? যে কার্ভ থেকে আমাকে T50টা বের করতে হবে। এই T50টা বের করে আমি ইকুয়েশনে বসাই দিলে চলে আসবে। এখন বলো, এটাতে কোনো প্রশ্ন আছে কিনা? স্যার এইটাতে নাই, কিন্তু আমার স্যার একটু আগের কনসেপ্টটাতে একটু প্রবলেম ছিল স্যার একটা। কোনটা? আমি স্লাইডে যাই, তুমি একটু দেখো, বলবা, আমি ওইখানে স্টপ হবো, ঠিক আছে? বলো। পিছে, আরো পিছে স্যার। এত পিছনে কোনটা? এটা? স্যার না, এর সামনেরটা যেটা স্কিপ করলেন আর একটু সামনে। জি স্যার এটাতে একটু, হ্যাঁ এটা আগেরটা। জি স্যার, জি স্যার। এটা নিচে দেখতেছো, এটা মনে রাখতে হবে যে না লাস্ট। স্যার আমার, এবার তোমার প্রশ্ন বলো। স্যার আমার সূত্র সমস্যা না, আমার সমস্যা হচ্ছে কি স্যার, মানে এখানে তো আমরা একটা প্রেসার দিচ্ছি, প্রেসার দেওয়া মানে ড্রেনেজ হওয়া, ড্রেনেজ হওয়া মানে ভলিউমটা কমে যাওয়া। তো ভলিউমটা কমে গেলে স্যার এখানে যে আমরা 2 HDR চিন্তা করলাম বা HDR চিন্তা করলাম, এটাও তো আসলে কমে যাওয়ার কথা। তো স্যার আমরা এখানে ক্যালকুলেশনে সবসময় HDR-টাকে কনস্ট্যান্ট রাখতেছি কেন? আমাদের তো কিছু পোর্শন আসলে বিয়োগ করা এসডিআর উচিত। কি তোমার পানিটা বাইরে হবে তো পুরা পুরা থিকনেস এ, কমা পানিটা তো বাইরে হবে। তো স্যার পানি হাইটটা তো কমে যাওয়ার বের কথা হবে, না? ফুল হাইট থেকে বের হবে, ওইটাই কনসিডার করতে হবে। আমি তো ফাইনাল হাইট বের করতেছি না, আমার হাইট হচ্ছে কোথায় পানি ছিল, কোন জায়গায় কতটুকু যাচ্ছে সেটা। এখানে তো আমি স্যাম্পলের সেটেলমেন্ট বের করতেছি না, আমি স্যাম্পলের ফরওয়ার্ডার প্রেসার বের করতেছি, যে কতটুকু পানি বের হয়ে যাচ্ছে সেটা, মানে ডিগ্রি অফ কনসিডারেশন সেটা। কথা বুঝছো? জি স্যার বুঝছি, বাট টি ইজ ইকুয়াল টু যখন zero, তখন না টাইমটা, হাইটটা হচ্ছে কি 2 HDR, বাট টি ইজ ইকুয়াল টু 0 না হয় যখন 10 দিন বা হচ্ছে কি 10 ঘন্টা, তখন তো স্যার HDR-টা একটু কমে যাওয়ার কথা। তো এটা স্যার তো আমরা, তুমি সেটেলমেন্ট যখন ক্যালকুলেশন করবে এটা, কিন্তু আমরা তো এখানে কমবে মানে কি, পানিটা বের হবে, তো সেই পানিটা বাদ দিলে কমে যাবে। এটা তো আমি সেখানে যাচ্ছি না। এই যে তুমি এখানে উপরে দেখো ইকুয়েশন, সেটেলমেন্ট অফ লেয়ার এট টাইম টি, যেমন যে কোনো একটা সময়ে সেটেলমেন্টটা হলো আমরা এখন যেটা ইউ দিয়ে বের করতেছি, আর এসপি হলো তোমার যেটা আমরা এর আগে ইকুয়েশন দিয়ে বের করছি সেটা। তাহলে এই দুইটা যে রেশিও, সেটাই হচ্ছে তোমার ডিগ্রি অফ কনসলিডেশন, যে কোনো এক সময়ে এই এসপিটা এসপি সমান হয়ে যাবে, কেমন? তখন সেটেলমেন্টটা ফুল হয়ে যাবে, মানে আর ডিগ্রি অফ কনসলিডেশন থাকবে না, একদম 100%।
এটা তুমি একটু বেশি অন্যদিকে চলে যাচ্ছ, অন্যদিকে যাওয়ার দরকার নেই। তোমাকে এখন বুঝতে হবে যে ফুল থিকনেস ধরেই পানিটা যেহেতু পুরো থিকনেসে আছে, সেই অনুযায়ী তোমাকে পানিটা কোন থিকনেসে কত ডেপথে কত যাচ্ছে সেটা আমরা বের করব। ঠিক আছে? জি স্যার। আর বেশি প্রশ্ন থাকলে তুমি নোট করে রেখো, পরে আবার আলোচনা করবো। জি স্যার। ঠিক আছে? আচ্ছা, এখন আমি যেখানে ছিলাম সেখানে যাই। এটা গেল একটা প্রসেস। আমার 4টা প্রসেস আছে, আমরা একটু দেখে ফেলি, নাহলে সময় কুলাতে পারবো না। দাঁড়াও। এটা 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 হচ্ছে আরেকটা মেথড, স্কোয়ার রুট অফ টাইম মেথড। এইখানেও ওই যে তোমার কনসিডারেশন ডাটা লাগবে, ডিফরমেশনটা, আর তুমি যে টাইম জানো, এর আগে তুমি টাইমের ভ্যালুগুলো পেলে না, 1 মিনিট 2 মিনিট 4 মিনিট, ওই টাইম গুলোকে তুমি রুট করে নিবে। রুট করলে আরেকটা কলাম হবে, তাহলে ডিফরমেশন ভার্সাস এই যে রুট অফ টাইম, এটা যদি প্লট করো, আগেরটা ছিল তোমার লগ সেমি লগ পেপার, এটা কিন্তু প্লেন পেপার, তাহলে কার্ভটা হবে এই ধরনের, এই যে ডিপ একটা কার্ভ দেখতেছ, এই কার্ভটা হবে। কারণ এখন এই কার্ভ থেকেই তোমাকে কি করতে হবে, T90টা বের করতে হবে। এই যে এখানে দেখো T90, এটা কিভাবে বের করবো দেখো, বলা হচ্ছে ড্র এ লাইন এবি থ্রু দ্য আর্লি পোর্শন অফ দ্য কার্ভ, অর্থাৎ এইখানে যে কার্ভটা আছে, আহ, এই যে কার্ভের আর্লি পোর্শন মানে প্রথম যে পোর্শনটুকু আছে, আহ, প্রথম পোর্শন কোথায় দেখো, প্রথম পোর্শন কোনটা, এই যে এই পোর্শন, এই পোর্শন থেকে একটা ট্যানজেন্ট টানবা, সেটা এক্স অ্যাক্সিস কে বি বিন্দুতে ইন্টারসেক্ট করবে। ঠিক আছে? এখন ট্যানজেন্ট টানতে হবে, কিন্তু ট্যানজেন্ট টানলে বি পয়েন্ট ইন্টারসেক্ট করবে। এখন ও বি সি একটা পয়েন্ট কনসিডার করবে, এমন ভাবে দেখো ওসি ইজ ইকুয়াল টু 1.15 ওবি, অর্থাৎ 15% বাড়াই নিতে হবে। ওবি যা, তার থেকে 15% বাইরে সি পয়েন্টটা তুমি সিলেক্ট করবে, করে এখন তুমি কি করবে, the intersection of the line AC and the data is R. এখন এই পয়েন্টে এ পয়েন্ট এবং সি পয়েন্ট, এটা কিন্তু এরা ভুল করছে, এখানে এই ট্যানজেন্টটা এর থেকে আসবে, এই যে ইনিশিয়াল যে ট্যানজেন্ট, ইনিশিয়াল ট্যানজেন্ট যেটা বি আছে সেটা, এখন এই ট্যানজেন্টের এই পয়েন্ট থেকে এর থেকে সি কানেক্ট করে একটা লাইন টানবে, সেই লাইনটা তোমার কার্ভকে ডি বিন্দুতে ইন্টারসেক্ট করবে। ডি বিন্দু এক্স কোঅর্ডিনেট সেটা হচ্ছে √T90। তাহলে √T90 গেলে আগের মতোই, আমরা 90% √T90 কে যদি তুমি স্কোয়ার করো তাহলে T90 পাবা, ছোট T90 এই ভ্যালুটা পাবে। আর এই T90টা তুমি সূত্র থেকে পাবা, এটা হলো সেকেন্ড সূত্র থেকে 0.848, এটা বসালে তুমি সিবির ভ্যালুটা এখান থেকে পেয়ে যাবে, যদি ড্রেনেজ পাথের ল্যান্ড জানো এবং T90 জানো। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই ক্ষেত্রে আমাদেরকে প্লট কনফিগারেশন টেস্ট থেকে ডিফরমেশন ভার্সাস টাইম রুট একটা কার্ভ প্লট করতে হবে, সেখান থেকে √T90 বের করতে হবে, এবং সেই T90 থেকে আমরা এই সূত্র ইউজ করে, আমরা সিভির ভ্যালু বের করতে পারি। এটা হচ্ছে, এটা খুব, এটা জেনারেলি বেশি ইউজ করা হয়, ওটা একটু ক্লামজি, এটা একটু ইজি, এবং এটা আরেকটু কি বলে, ঠিক আছে? এরপরে আসো, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার হাইপারবোলা মেথড, ইন্ডিয়ান শ্রীধরন প্রকাশ 1985 ডেভেলপ করেছে, অনেকগুলো টেস্ট করে। সেখানে তাদের কথাই হচ্ছে যে তোমাকে একটা প্লট করতে হবে, প্লটটা হচ্ছে এটাই, যে এখানে দেখো উপরেরটা না নিচেরটা, টি ভার্সাস ডেল এস টি, টি হচ্ছে টাইম আর এস টি হচ্ছে ডিফরমেশন। ডিফরমেশনও তুমি জানো, টাইমও জানো, তাহলে টাইমকে ডিফরমেশন দিয়ে ভাগ দিতে, এই যে টাইমকে, টাইম তো তুমি জানোই, এখানে টাইম আছে, এই টাইমটাকে ডিফরমেশন দিয়ে ভাগ দিলে
যে একটা কলাম করবে, ওই কলাম করে তুমি একটা প্লট করবে। প্লট করলে প্লটটাতে এরকম দুইটা ব্রেক আছে, এই যে একটা কার্ভ হবে, এই একটা কার্ভ, আর এই একটা কার্ভ, দুইটা কার্ভ, মানে লিনিয়ার না, লিনিয়ার কার্ভ হবে কিন্তু ব্রেক আছে। তখন এখন এই যে পয়েন্টটা আছে, এই যে বিসি লাইন, তাকে আমরা কি করব, এক্সটেন্ড করব। এক্সটেন্ড করলে এটা ওয়াই অ্যাক্সিস কে ডি পয়েন্টে ইন্টারসেক্ট করবে। ইন্টারসেক্ট করলে আমরা এই ভ্যালুটা পাবো। কেমন? এই ভ্যালুটা হচ্ছে, এখানে লেখেন এই ভ্যালুটা হচ্ছে ডি, ক্যাপিটাল ডি। তাহলে এখানে দেখো ইকুয়েশনে সি ভ্যালু হচ্ছে 0.3, এম এম হলো এই লাইনের স্লোপ, এইচ ডি স্কয়ার তুমি জানো, ডি হচ্ছে ইন্টারসেপ্টর। তাহলে এইখান থেকে তুমি সরাসরি বের করতে পারবে কি সিভির ভ্যালু 0.3 এম হচ্ছে স্লোপ অফ বিসি লাইন, এইচ ডি স্কয়ার ডিভাইডেড বাই ডি ইন্টারসেপ্ট অফ এক্সটেনশন অফ বিসি লাইন। তাহলে এইখান থেকে আমরা বের করতে পারবো। এটা সাধারণত যদি ডিগ্রি অফ কনসলিডেশন 60% এর বেশি হয়, তাহলে এই কোয়েশনটা ভালো মানে রেজাল্ট। তারপরে আসো এটা আর্লি স্টেজ লগ থ্রি মেথড। আর্লি স্টেজ লগ থ্রি মেথড, ওই আমরা প্রথমে যে মেথডটা করেছিলাম লগারিদম অফ টাইম মেথড, এক্স্যাক্টলি সেম, সামান্য একটু ডিফারেন্স আছে, সেটা আমি একটু দেখাচ্ছি। এই যে সেম কতটুকু, কিছু অংশ সেম। যেমন আমরা ওইখানে কি করছি, ডিফরমেশন ভার্সাস টাইম প্লট করছি, সেই প্লটটা এখানে করব। করার পরে আমরা কি করব, এই যে আর্লি যে পোর্শনটুকু আছে কার্ভের, আর ওটার মধ্যে দুইটা টাইম সিলেক্ট করবো, একটা T1 আর একটা হচ্ছে T2। একটা হচ্ছে T1 আর একটা হচ্ছে T2, আর্লি পোর্শন। এই T1 T2টা হবে 41 আগের মতো। তখন এই দুটা ভার্টিক্যাল লাইন উপর দিকে এক্সটেন্ড করলে তারা ইন্টারসেক্ট করলে এদের ডিফারেন্সটা পাবো এক্স আগের মতো। সিমিলারলি আমি কি করব, ওই এক্স ডিস্টেন্স বাড়িয়ে আরেকটা হরাইজন্টাল লাইন টানবো। সেটা আমার কি, সেটা আমার লাইনটা ধরো এই যে এই লাইনটা, এই লাইনটা হরাইজন্টাল লাইন, একটা হরাইজন্টাল লাইনটা এইটুকু হলো আগের মতো একদম লগারিদম অফ টাইম মেথডের মতো। আর এইখানে যেটুকু ডিফারেন্স, সেটা হচ্ছে এইখানে যে কার্ভটা আছে, এই কার্ভটার এই যে পোর্শনটুকু স্টিপ পোর্শন, এইখানে আমি টেনজেন্ট টানবো, টেনে এটাকে বাড়িয়ে দিব। বাড়াই দিলে এটা এই হরাইজন্টাল লাইনকে জি পয়েন্টে ইন্টারসেক্ট, এবং এই জি পয়েন্টের যে এক্স এক্সিস এর ভ্যালু, সেটা আমরা বলতেছি T22.14, T22.14, অর্থাৎ এই যে U22.14 এর করসপন্ডিং টাইম হচ্ছে T22.1। তাহলে এই U22.14 এর জন্য টিভির ভ্যালুটা তোমাকে করতে হবে ওই প্রথম ইকুয়েশন দিয়ে। সেই ক্ষেত্রে তুমি টিভির ভ্যালু পাবে 0.0385, আর এই T22.14 পাবে কার্ভ থেকে, প্লট থেকে। আর এটা তোমার জানাই থাকবে সয়েল বোরিং করলে। তাহলে এইখান থেকে আমরা কি করব, এই ইকুয়েশন ইউজ করে আমরা সিভির ভ্যালু বের করতে হবে। তাহলে সিভির ভ্যালু বের করার জন্য আমরা চারটা মেথড দেখব। চারটা মেথড কি, একটা হচ্ছে লগারিদম অফ টাইম মেথড, সেকেন্ড হচ্ছে স্কয়ার রুট অফ টাইম মেথড, থার্ড হচ্ছে রেক্টেঙ্গুলার হাইপারবোলা মেথড, ফোর্থ হলো আর্লি স্টেজ লগ থ্রি মেথড। চারটা মেথড তোমাদের বিএম দাস বইতে দেওয়া আছে, এবং চারটা মেথড পড়বে এবং ওইটার মধ্যে একটা কম্পেয়ার করে লিখবে যে কোনটা ভালো, মানে কোনটা অ্যাডভান্টেজিয়াস তার থেকে আরেকটা, বা কম্পারিজনটা। এটা ওই বইতেও একটু লেখা আছে, তোমরা সেখান থেকে পড়ে নিও। আজকে আমরা আর আগাবো না, কারণ এরপরে নেক্সট ক্লাস থেকে শুরু করবো। এইটুকু আজকে আমরা পড়লাম টাইম রেট অফ
কনসিডারেশনের সলিউশন সিবি ভ্যালু কিভাবে বের করে সেটা এখানে একটা অঙ্ক আছে, এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তাহলে স্যার একটা কোশ্চেন, আজকে এই পর্যন্ত। এখন বলো, তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। স্যার একটা ছিল কোশ্চেন। বলো। স্যার আর বইয়ে একটা কথা লেখা আছে যে আর্লি স্টেজ লগ টি মেথডটা ওই লগারিদম অফ টি মেথড থেকে হায়ার ভ্যালু দেয়। তো এটার কারণ হিসেবে বলছে হচ্ছে আর্লি স্টেজ লগ টি মেথডে ওই কার্ভটার আর্লি পোর্শন করে, আর নিচেরটাতে আর লগারিদম অফ টি মেথড হচ্ছে লোয়ার পোর্শন ইউজ করে। আর আরেকটা কারণ দেখাচ্ছে হচ্ছে ইফেক্ট অফ সেকেন্ডারি কনসলিডেশন এখানে একটা রোল প্লে করে। স্যার এটা মানে কি বুঝাইছে বুঝলাম না। ইফেক্ট অফ সেকেন্ডারি কনসলিডেশন কোথায় রোল প্লে করে বলছে? আর্লি স্টেজে। আমি বুঝি নাই তোমার কথা। ওইখানে একটা দুইটা লাইন এখানে আর্লি স্টেজে দেখো, আর্লি স্টেজে এই যে এই পোর্শনটুকু ডিল করে, কেমন, আর লগারিদমে করে এই পোর্শন। এই জন্য এইখানে হয়তো একটু ভ্যালু বেশি আসতে পারে, যেহেতু এটা ওভার কনসলিডেটেড পোর্শন, আগের থেকে কিছু অংশ কনসলিডেটেড থাকতে পারে। আর এইখানে এটা নর্মালি কনসলিডেটেড, এই ক্ষেত্রে একটু কম আসতে পারে। এটা জাস্ট কম্পেয়ার গুলো, এক এক মেথড এক এক ভাবে হবে, কিন্তু রেঞ্জটা মোটামুটি একই ধরনের থাকে। ক্যালকুলেশন করে দেখলে তুমি যখন দেখবে বিভিন্ন মেথড, একটা স্যাম্পল নিয়ে টেস্ট করে বিভিন্ন মেথডে যদি যাও তখন ভেরিয়েশনটা দেখতে পারবে যে কিরকম হয়। এটা প্র্যাকটিক্যালি না গেলে বোঝা যাবে না। তাহলে এইগুলো মেথড গুলি জানা থাকলে হয় কি, টাইম কনস্ট্রেইন আছে, হয়তো আমার সময় কম, তখন আমি কোনো একটা মেথড ইউজ করে ফেলতে পারবো। জেনারেলি আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে লগারিদম অফ টাইম মেথডটা ইউজ করি, ওটা একটু বেশি অ্যাকুরেট। ঠিক আছে? হ্যাঁ বল, আর কিছু আছে কিনা? আমার আবার ইয়ে আছে, কি বলে, স্যার আমার একটা আমাদের ব্রেক আছে, আবার ক্লাসও আছে। বলো। স্যার আর তোমাদের ইয়াগুলো আমি দিয়ে দিব, দেখি আজকের মধ্যে কিছু দিতে চেষ্টা স্যার করবো। ঠিক স্কয়ার আছে? রুট অফ টাইম ফিটিং মেথড। হ্যাঁ শুনে না, একটু জোরে বলো। স্যার স্কয়ার রুট অফ টাইম ফিটিং যে মেথড, ওই মেথডের সমস্যা ছিল স্কয়ার অফ টাইম মেথড কি হয়েছে বলো। স্যার, ওইটা ছবিটা একটু বের করলে ভালো হয়। আচ্ছা, ছবিটা দেখতে যাচ্ছ? দাঁড়াও। এটা জি স্যার। হ্যাঁ বলো। স্যার এটার এ পয়েন্টটা কিভাবে বের করছেন? এই পয়েন্টটা এরা ভুল করছে। এখানে আমি তোমাকে বলি, এখানে ছবিটাতে তুমি যখন টানবে, বলা হয়েছে তুমি আর্লি পোর্শন মানে স্টেজ যে পোর্শনটুকু আছে, এখানে দেখো মোটামুটি এইটুকু লিনিয়ার। এই যে দেখো আমি আঁকতেছি, দেখো কেমন জি স্যার। এইভাবে আসবে। এই পয়েন্টটা আসলে এখানে বোঝা যাচ্ছে না। এটা এই প্রথমটা যে ট্যানজেন্ট টানবা না, জি স্যার। টানলে নিচের পয়েন্ট, নিচের লাইনকে বি পয়েন্ট ইন্টারসেক্ট করবে, ওয়াই অ্যাক্সিস কে এ পয়েন্ট ইন্টারসেক্ট করবে। এবার বুঝছো তো এটা পাওয়া গেল কিভাবে? স্যার যেই জায়গাটাতে সবচেয়ে ভালোভাবে একটা টেনজেন্ট টানা যাইতেছে, হ্যাঁ যেই জায়গাতে একটা টেনজেন্ট টানলে মানে এই যে এই পোর্শনটা আছে না কার্ভের, জি স্যার। এই পোর্শনে তুমি টাচ করে ট্যানজেন্ট টানবা, উপরে নিচে টানাই দিবা। টানাই দিলে উপরে ওয়াই অ্যাক্সিস কে এ পয়েন্টে ইন্টারসেক্ট করবে, এক্স অ্যাক্সিস কে বি পয়েন্টে ইন্টারসেক্ট করবে। ঠিক আছে? তারপরে তুমি ওসি নিবা 1.15 ওবি, তাহলে সি পয়েন্ট পেলা। তারপর এ আর সি তুমি জয়েন করবে। ঠিক আছে? আর স্যার এগুলো আচ্ছা, আমার কিছু ফোন আসতেছে, বলো। বললাম স্যার আর একটা কোনো কোশ্চেন আছে? জি স্যার। আশা করি আর কোশ্চেন থাকার কথা না, থাকলে তোমরা নোট করে রাখো, পরবর্তী ক্লাসে বললাম। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি স্লাইড অফ করে ফেলতেছি। স্যার রেকর্ডিং গুলো দিয়ে দিলে ভালো হতো স্যার। হ্যাঁ রেকর্ডিং দিয়ে দিব, একটু খেয়াল করো। আমি আছে ইয়ে কি বলে, আজকে রাতে দেখি দিতে পারি কিনা একটু, কারণ আজকে আমি একটু ব্যস্ত আছি। রাতে ইনশাল্লাহ দিবা। আমি সিআর কেও ফোন দিব যে তোমরা পাইছো কিনা, কেমন, আমাকে একটু জানাই।